সাত কথাটা শুনে কিছুক্ষণ অবাক হয়ে দাঁড়িয়ে রইল। সে কিছুতে এটা বিশ্বাস করতে পারছে না যে ওর সাথে শোভা ডিভোর্স হয়ে গিয়েছে। মিলি তাচ্ছিল্যের সুরে বলল, এবার প্লিজ যান, মুক্ত করে দিয়েছে আপনাকে। আমি এটা মানি না। মিলি বেশ অবাক হলো, তবুও কিছু বুঝতে না দিয়ে সহজভাবে বলল, তাতে কারা কিছু যায় আসে না। আমি এই ডিভোর্স মানি না। মানেন না? কিন্তু কেন জানতে পারি? সাদ উত্তর দেয় না। পেছন থেকে শাফিন জিজ্ঞেস করে, আপনি ডিভোর্স মানেন না? আপনার মতামত কি? কেউ জানতে চেয়েছে মিস্টার সাদ চৌধুরী। শোভা আমার স্ত্রী কিছুক্ষণ আগ অবধি ছিল, কিন্তু আপনি এখন আমার বোনের জন্য পরপুরুষ ব্যতীত অন্য কিছু না। সাদ বলার মতো কিছুই পেল না। কিছুক্ষণ গায়েসুই করে বলল, কিন্তু ও আমার সন্তানের মা হতে চলেছে। মিলি এবার বেশ চটে গেল। চিৎকার করে বলল, আপনার কোনো সন্তান নেই। যারা এসেছে তারা শুধু এবং শুধুমাত্র আমার শুভের সন্তান। সাদ অবাক হয়ে বলল, এসেছে মানে? শাফিন বলল, কিছু না, আপনি যান এখান থেকে। মিলি চলে আসতে নিলে সাদ পথ আটকালো। অসভ্যের মতো রাস্তা আগলে দাঁড়িয়েছেন কেন? তার আগে বলো, কে এসেছে আর শোভা কোথায়? আপনাকে বলতে আমি বাধ্য নই। সাত রেগে গেল, বলল, না বলা অবধি আমি তোমাকে যেতে দেব না। সেদিনে থাপ্পড়ের কথাটা বলে গেছেন। আই ডোন্ট কেয়ার। ডাক্তার সাহেব এতক্ষণ চুপচাপ দেখছিল সব। এতক্ষণে যা বোঝার ও বুঝে গিয়েছে। শিবি শোভার পুরো ঘটনাটা ওকে জানিয়েছে। আর সাতকে দেখে বোঝাই যাচ্ছে ও শোভার সেই সুকল্ড স্বামী। এতক্ষণ কিছু বলেনি, কিন্তু মিলির সাথে সাদের কথা কাটাকাটি ব্যাপারটাতে সাহেব বেশ রাগলো। ও এগিয়ে গিয়ে বলল, দেখুন মিস্টার, এটা হসপিটাল, এটা কোনো সিনগেট করার জায়গা নয়। আপনি প্লিজ এখান থেকে চলে যান। সাদ চকিতে তাকালো মিলির দিকে, তারপর সাহেবকে উদ্দেশ্য করে বলল, আমি এখানে কোনো সিনগেট করতে আসিনি। আমি জানতে চাচ্ছি শোভা কোথায়। মিলি কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগে সাহেব বল, রিল্যাক্স। মিস শোভা কেবিনে আছেন, ওনার টুইন বেবি হয়েছে। বাচ্চারা এবং উনি সবাই ঠিক আছেন। এবার যান আপনি। সাদ আকস্মিক বাবা হওয়ার সংবাদটা নিতে পারল না। বেশ অবাক হয়ে তাকিয়ে রইল। ভাবলো, শোভা শুধুমাত্র একার অধিকার এই বাচ্চাদের উপর নেই। ওর বাচ্চা ও ওদেরকে নিয়ে যাবে। যেই ভাবা সেই মতো কাজ। সাদ বলল, আমার বাচ্চাদের আমি নিয়ে যাব। এই পর্যায়ে শাফিন আর রাগ ধরে রাখতে পারলো না। কাপুরুষটা কি বলে বাচ্চাদের নিয়ে যাবে? ওর বাচ্চা। শাফিন তেড়ে এসে ওর কলা চেপে ধরলো। গলা শিরা ফুলে উঠেছে, রাগে কাঁপছে। চিৎকার করে বল, তোর বাচ্চা? কারা? ওই দুটি বাচ্চা আমার সুবীর। তুই কে যে ওদেরকে নিজের বাচ্চা বলতে আসিস? ওরা আমার বাচ্চা, আমি ওদের মামু, আমি ওদের বাপ। ওদের আর কোনো বাপ লাগবে না। শুনলি তুই? সাদও ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে বলল, ওরা আমার বাচ্চা। তুই ওই নোংরা মুখে ওদের পিতৃত্ব দাবি করবি না হারামজাদা? 100 বার করবো, ওদেরকে আমার সাথে নিয়ে যাব। ওরা তোর বাচ্চা না। তোর সাথে আমার বোনের বিয়ে হয়েছিল শুধু। ওরা যারও সন্তান, আর ওদের বাবাকে তা তুই জানিস না, বুঝলি? সাত রেগে শাফিনকে ধাক্কা মেরে ফেলে দিল। বলল, ওরা আমার সন্তান। মিলি অট্টহাসিতে ফেটে পড়ল। সাইফের কাঁধে হাত রেখে ও হাসতে লাগলো। চোখে পানি এসে পড়েছে হাসার দরুন। অনেক কষ্টে হাসিটা চেপে বলল, তুই নাকি সাত চৌধুরী? রাগী গলায় সাদ বলল, অবশ্যই। কিন্তু এর প্রুফ কি? সাদ বলল, প্রুফ মানে? আরে ইয়ার, সিম্পল কথাটা আপনার মতো চতুর ব্যক্তি বুঝতে পারছে না। আমি তো সহজ বাংলা ঝেড়ে কাটছি। যা বলা ক্লিয়ার বলো। আমি ভনিতা পছন্দ করি না। ও আইসি। সো মিস্টার সাদ চৌধুরী, আমি আবারও বলছি, সুবীর বাচ্চারা যে আপনার, তার প্রুফ কি? এমন কোনো এভিডেন্স আছে যেগুলোর ভিত্তিতে আপনি বাচ্চাদেরকে নিজের বলে দাবি করতে পারেন? সাদ সহজভাবে বলল, সবাই প্রুফ, কিন্তু শোভা যে অন্য কথা বলে। কি বলে? সুবীর বাচ্চার বাবা অন্য কেউ। সাদ রেগে বল, আমি বিশ্বাস করি না। আমি ওর সাথে দেখা করতে চাই, কিন্তু ও তো চায় না। আর তাছাড়া বাচ্চারা যদি আপনার হয়ে থাকে, তাহলে আপনি ওদের উপর কর্তৃত্ব ফলাতে পারেন না মানে? মিলি হাসে, তারপর ব্যাগ থেকে ডিভোর্স পেপারটা বের করে। সাথে আরেকটা পেপারও আছে, সেখানে লেখা বাচ্চাদের উপর সাদের কোনো অধিকার নেই, শুধুই সুবীর অধিকার। আপনি ডিভোর্স পেপারের সাথে সাথে চাইল্ড কাস্টাডি পেপারও সাইন করেছেন। সো মিস্টার, এবার এখান থেকে ফুটুন। হতভম্ব সাত এবার আর নিজেকে আটকাতে পারল না। এত বড় একটা ধোকা দেওয়া হলো ওকে। সে দুপা এগিয়ে মিলির হাত থেকে পেপারগুলো কেড়ে নিতে চায়, উদ্দেশ্য ছিঁড়ে ফেলা। এক পর্যায়ে ধস্তাধস্তি শুরু হয়। মিলি কিছুতেই ছাড়ছে না পেপারগুলো। শাফিন সাদকে ছাড়াতে গেলে সাদ মিলিকে ধাক্কা মারে। টাল সামলাতে না ফেরে মিলি ফিসলে পড়ে যায়। ভাগ্য ভালো, পেপারগুলোর কোনো ক্ষতি হয়নি। সাহেব দৌড়ে গিয়ে মিলিকে উঠায়, তারপর রেগে সাদকে বলে, আপনি এখনই এখান থেকে যাবেন নাকি দারোয়ান ডাকবো? সাদকে শাফিন পেছন থেকে ধরে রেখেছে। সে ফুঁসে উঠে বলল, তোদের যা ইচ্ছা করে নিস, আমি এত সহজে হাল ছাড়বো না। মিলি এসে ওর গালে থাপ্পড় মারে, বলে, যেদিন নিজের বাচ্চাদের জারজ আখ্যা দিয়েছিলে, সুবীর চরিত্রে স্বামী হয়ে দাগ লাগিয়েছিলে, সেদিন মনে ছিল না? তোকে বড় ভাইয়ের মতো সম্মান করতাম, আর তুই তুই সুবীর সুইসাইডের নিউজ শুনে দেখতেও আসিসনি। মধুর চাকের খোঁজে বেরিয়েছিলে। তোর বাপ আমাদেরকে অপমান করে বের করে দিয়েছিল, মনে নাই সেদিনের কথা? যেদিন শাফিন ভাই আঙ্কেল তোর কাছে গিয়ে নিজের মেয়ের জীবন ভিক্ষা চেয়েছিল,
তখন লাথি মেরে ভাগিয়ে দিয়েছিলি তুই। এই 8 মাসে একবার খোঁজ নিয়েছিলি, অথচ নতুন বউ নিয়ে সুইজারল্যান্ড ঘুরে এসেছিস। ছি, তখন এসবের কথা মনে ছিল না? মিলি হাঁপাচ্ছে। ডাক্তার সাহেব ওকে ধরে রেখেছে। সাদ গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। অপমানে লজ্জায় ওর ইচ্ছে করছে মিলিকে লাথি মেরে সরিয়ে দিতে। এবার মনে হচ্ছে বেশ করেছে শোবার সাথে, বেশ করেছে। জোরে বলো ওঠো, বেশ করেছি আমি, যা হয়েছে ও এটারই যোগ্য। সাফিন কষে থাপ্পড় মার। সাহেব সিকিউরিটি ডেকে আনে। সবাই ওকে জোর করে হসপিটাল থেকে বের করে দেয়। রাগে সাদের গা কাঁপছে। কোনো মতে বাড়ি ফিরে যায়। তখন রাত প্রায় 1:30। মুন্নি ডেজে ওরা গেস্ট রুমে শুয়েছে। টিনা ফোনে ইফতির সাথে প্রেম আলাপে লিপ্ত। এই অদ্ভুত সময় সাদ ঘরে ঢুকে হাতের কাছে যা পেল তাই ফ্লোরে ছুঁড়ে মারল। টিনা শখের পারফিউম ভেঙে টুকরো হয়ে গেল। চমকে পেছনে ফিরে দেখে রক্তবর্ণ চেহারা নিয়ে সাদ হাতের কাছে যা পাচ্ছে তাই ভাঙছে। টিনা ভয়ে বিছানা থেকে নেমে এলো। জিজ্ঞেস করল, কি হয়েছে বেবি? সাদ কিছু সহ্য করতে পারছে না, চিৎকার করে বলল, এখনই ঘর থেকে বেরো, আমি একা থাকতে চাই। টিনা আর কিছু বলার আগে সাদ ধমকে উঠল। ভয়ে টিনা ঘর থেকে বেরিয়ে গেল। ভাঙাভাগের এই শব্দ নিস্তালে পৌঁছালো না। রোমেলা বা সাদিদ সাহেব কেউ শুনতে পেল না। টিনা বেরিতে সাদ ঘরের দরজা লাগিয়ে দিল। পানির গ্লাসটা ছুঁড়ে মারে ফ্লোরে। মিলি, ওই হারামজাদিটা দ্বিতীয়বার ওর গালে থাপ্পড় মারল, তা আবার বাইরে মানুষের সামনে। আর কি বলে, ওই শোবার সাথে ওর তালাক হয়ে গেছে, বাচ্চাদের ওপর ওর অধিকার নেই। এত বড় অপমান সাদ নিতে পারছে না, কিন্তু ও এরকম করছে কেন? শোভা, হ্যাঁ, ওই শোভাকে আজকাল বড্ড মিস করতো। প্রথম যখন শোভাকে দেখে তখনই সাদ ওকে পছন্দ করে, প্রেমে পড়ে যায়। এড়িয়ে যেতে যেতে শোভা একসময় ওকে ভালোবেসে ফেলে। কিন্তু যখন জানতে পারে ওদের দুই পরিবারের মধ্যে জমি নিয়ে পুরনো শত্রুতা আছে, তখন সাদ চিন্তায় পড়ে যায়। শোভার প্রেমে পড়ার একটাই কারণ, শোভা অপূর্ব সুন্দরী। ওর সেই সৌন্দর্য ভোগ করার উদ্দেশ্যে মূলত ওর সাথে সাদ প্রেমের অভিনয় করে। কিন্তু যখন নিশ্চিত হয়ে যায় যে আদৌ ওর ফ্যামিলি ওদের বিয়ে দেবে না বা মানবে না, তখন সাদ মনোবাসনা পূরণের জন্য গোপনে বিয়ে করে নেয় শোভাকে। অবশ্য শোভা গোপনে বিয়ে করতে রাজি ছিল না। সাদের ইমোশনাল ব্ল্যাকমেলের কাছে হার মেনে বিয়ে করে। এটাই ওর ভুল। বৈবাহিক সম্পর্কের দোহাই দিয়ে বেশ কয়েকবার ওর আর শোভার মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। যখন সাদ জানতে পারে শোভা প্রেগনেন্ট, তখন নিজের চরিত্রে যাতে কালি না লাগে, বাবার কাছে যাতে ছোট না হয়ে যায়, তখন বিয়ের বিষয়টা স্বীকার করলো। বাচ্চাদেরকে জারজ উপাধি দেয়। সাদিদ সাহেব ছেলেকে বিশ্বাস করে, তাই সাদের কথাও মেনে নেয়। কিন্তু টিনার সাথে বিয়ে হওয়ার পর সাদের মাঝামাঝি শোবার কথা মনে পড়ত না। তুই বইয়ের মাঝে অনেক তফাৎ খুঁজে পায়। ভাবে টিনার সাথে কখনোই সুখে থাকতে পারবে না। তখন ও শোভাকে মনে পড়ে, তাই তো আজ ছুটে গিয়েছিল। কিন্তু মাঝখান থেকে ওই মিলি মেয়েটা বেশ বাড়াবাড়ি শুরু করে দিল। না, আর কিছু ভাবতে পারছে না ও। এখন ওর কাউকে চাই, নিজেকে শান্ত করতে কাউকে চাই। দরজা খুলে বেরিয়ে গেল সাদ। নিঃসালা নেমে দেখে টিনা সোফায় বসে আছে, মোবাইল টিপছে। সাদ ওকে কোলে তুলে রুমের দিকে হাঁটা ধরলো। আচমকা টিনা অবাক হয়ে যায়, বলে, আরে কি করছো? নামো আমায়। চুপ, একদম চুপ। ধমক খেয়ে টিনা চুপ হয়ে যায়। দুয়াতে সাদের গলা জড়িয়ে ধরে সাদ রুমে এনে বিছানায় ছুঁড়ে ফেলে টিনাকে। ঝাঁপিয়ে পড়ে ওর উপর, নিজের রাগগুলো মেটাতে থাকে টিনার উপর। ওদিকে রাতে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পর রমজান সাহেব বা শোভা কাউকে ওরা কিছু জানায়নি। সকালবেলা শোভার ঘুম ভাঙে বেশ দেরিতে। হাতে স্যালাইন পুশ করা, নড়াচড়া করতে কষ্ট হচ্ছে। শোভা প্রথম অবাক হয়ে যখন টুইন বেবির খবর দেওয়া হয়, কান্না করে দিয়েছিল। বাচ্চাদেরকে রাতে মায়ের কাছে দেওয়া হয়নি। সালমা বেগম মেয়ের জন্য নরম খাবার নিয়ে এসেছেন বাড়ি থেকে। চামচ দিয়ে একটু একটু করে মুখে তুলে দিচ্ছেন। এক সময় খুশি খবরটা ওকে মিলিয়ে দিল। খুশি খুশি গলায় বলল, হে শুভি, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। শোভা অবাক হয়ে বলে, কিসের সারপ্রাইজ? গেস কর। বল না, তার আগে বল তুই আমাকে কি দিবি। শোভা কিছুক্ষণ ভেবে তারপর বলে, একটা উম্মা দেব তোর গালে। মিলি হেসে বলল, বাহ, দারুণ। এবার বল কি সারপ্রাইজ, আগে বল, কাঁদবি না। শোভা সন্দেহ চোখে তাকালো, জিজ্ঞেস করলো, কি এমন সারপ্রাইজ যে আমি কাঁদতে পারি? মিলি ব্যাগ থেকে পেপারগুলো শোভার হাতে দিয়ে বলল, নিজে দেখে নি। শোভা এক হাতে আস্তে আস্তে কাগজগুলো দেখে। সাদে সাইন করা ডিভোর্স এবং চাইল্ড কাস্টাডি পেপার। না চাইতে ও চোখে পানি এসে যায়। মিলি ধমকে বল, একদম কাঁদবি না। কত কাণ্ড ঘটিয়ে কাজটা করেছি জানিস তুই? শোভা ঠোঁটের কোণ হাসি ফুটিয়ে বলে, কাল চাইলাম আর আজ তুই আমার কাজটা সফল করে দিলি। কিভাবে করলি? পেপার সব আগে তৈরি করা ছিল। আমি সন্দেহ করেছিলাম ওই সাইটটা বাচ্চাদের উপর অধিকার চাইলেও চাইতে পারে। আর ওই বাচ্চার কোনো ছায়াও আমি তোর বাচ্চাদের উপর পড়তে দেব না বলে সব ঠিকঠাক করে রেখেছিলাম। তুই কাল বলতেই আমি হোস্টেল থেকে অজন্তাকে দিয়ে আনিয়ে নিলাম। আর কাকতালীয় ভাবে ওই হারামিটা রাতে তোকে দেখতে এসেছিল, আর আমি কৌশলে সাইনটা করিয়ে নিলাম। ভালো করে নি। শোভা ইশারায় মিলিকে কাছে ডাকে। তারপর মিলির গালে একটা উম্মা দিয়ে বলে, খুব ভালো করেছিস।
ওনার কোনো অধিকার বা ছায়া আমার সন্তানের উপর নেই, থাকতেও পারে না। সালমা বেগম এতক্ষণ চুপচাপ সব শুনছিলেন। তিনি বরাবরই নরম মনের মানুষ। মিলি মেয়েটাকে তিনি নিজের মেয়ের মতো দেখেন। সবার এই দুঃসময়ে মেয়েটা যে কিভাবে ওদের পাশে ছিল, অন্য কেউ হলে কখনো থাকতো না, এত সাহায্য করতো না। তিনি মিলিকে জ্বরে ধরে কেঁদে দেন। মিলি হেসে বলল, কেঁদো না তো মনি, এবার আমাদের কত দায়িত্ব বলো তো। সবকিছু ভুলে নতুন করে সব শুরু করতে হবে আমাদের। এ সময় কাঁদলে কি চলে? সালমা বেগম আবেগী কণ্ঠে বললেন, তুই এবার থেকে আমাদের বাসায় থাকবে, আমি কোনো কথা শুনতে চাই না। শোভাও জোর গলায় দাবি জানালো যে এবার থেকে মিলি ওদের বাসায় থাকবে। মিলিও রাজি হয়। কথাবার্তা বলার এক পর্যায়ে শোভা জিজ্ঞেস করলো, আচ্ছা উনি কি বাচ্চাদের দেখেছেন? না। তাহলে জানলো কিভাবে? মিলির মুখটা কালো হয়ে যায়। আশ্চর্য, ওই হৃৎপিণ্ডের ডাক্তারটাকে এই কথার জন্য শাস্তি দেওয়া দরকার ছিল। এই হাদারামটা না বললে তো সাদ আরো পরে জানতে পারতো, আর কাল রাতে এত ঝামেলাও হতে পারতো না। মিলি শক্ত গলায় কিরমির করে বলল, ডাক্তার সাহেব, ওই যে হার্টের ডাক্তার উনি? দাঁড়া আমি আসছি, বলে মিলি গটগটে কেবিন থেকে বেরিয়ে যায়। ডাক্তার সাহেবকে খুঁজছে, কিছু প্রশ্ন জানার আছে ওর। একদম ভুলে গিয়েছিল। সাদ নামক অমানুষটা সবার পিছু ছাড়লো না। হসপিটালে যে কয়দিন রাখা হলো সেই কয়দিন নিয়মিত গিয়ে ঝামেলা করে আসতো। ওর এসবে অতিষ্ঠ হয়ে রিলিজ করার একদিন আগে শোভাকে বাসায় নিয়ে আসা হলো। কারণ সাদের হাত অনেক লম্বা, যদি ওদের কিছু করে বসে তখন কোনো কিছু করার থাকবে না। শোভা জাস্ট এসব সহ্য করতে পারছে না। লোকটা কেন তার জীবন নিয়ে আবারও ছিনিমিনি খেলতে চাইছে, সে কি বুঝতে পারছে না শোভার ওকে চায় না? এক বিন্দু পরিমাণ ভালোবাসা, দূর অনুভূতিটুকু নেই। শোভা এখন তার সন্তানদের নিয়ে বাঁচতে চায়। মিলে শোভার বাসায় শিফট করেছে। সে নিজ হাতে বাচ্চাদের খাবার বানিয়ে দিচ্ছে, খেয়াল রাখছে। একজনকে ঘুম পাড়িয়ে অন্যজনকে নিয়ে ঘরে হাঁটাহাঁটি করছে। নিজের সন্তান হলে যেরকম করত সেভাবে শোভার বাচ্চাদের দেখে রাখছে। শোভার মেয়ের হার্টের প্রবলেমটা এখন আর অতটা নেই। ডাক্তার সাইফি সবকিছু দেখেছেন, চিকিৎসা করেছেন। সেদিন এটা জানার জন্য মিলি সাইফের কাছে গিয়েছিল। অশান্ত মনটা বারবার জানিয়ে দিচ্ছিল এই বুঝে শোভার মেয়েটার কিছু হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলা এতটা কঠিন হননি, সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ। শোভা একটু একটু হাঁটার চেষ্টা করে। পেটের সেলাইগুলো মোটামুটি শুকিয়ে এসেছে। আজকালের মধ্যে ড্রেসিং করতে যেতে হবে হসপিটালে। মিলি ছেলেটাকে কোলে নিয়ে ঘরময় পায়চারি করছিল। তখনই সালমা বেগম এসে বললেন, কিরে মিলি, তুই এখনো সকালে খাবারটা মুখে দিসনি? এই তো যাচ্ছি। পুচ্ছুটা ঘুমিয়ে নেই, আমার কোলে দে। শিগগির খাবারটা খেয়ে নে মা, নইলে পেটে গ্যাস্ট্রিকের সমস্যা হবে। তুমি খেয়েছো? সবই খেয়েছে। তুই বাকি। যা না মা। মিলি সালমা বেগমের তোড়জোড়ে এক প্রকার বাধ্য হয়ে ডাইনিংয়ে গেল। সে সকালে নাস্তা খেতে পারে না। ভাত আর আলুভাজি মেখে খেতে শুরু করলো। এমন সময় ফোন বাজতে লাগলো। সালমা বেগম বিরক্ত হয়ে বললেন, মেয়েটাকে কেউ দুদণ্ড শান্তি দিচ্ছে না, খেতে বসেছে এখনো ফোন করছে। মিলি ফোনটা রিসিভ করলো। ম্যাজিস্ট্রেট ট্রিপার ফোন। মিলির খুব পরিচিত। মিলির কথাই সবার ডিভোর্স পেপারগুলো তিনি রেডি করে রেখেছিলেন। এখন সেই মতোই কাজ চলছে। মিলি খেতে খেতে বলুন, ব্যস্ত নাকি? না আপু, খাচ্ছিলাম। আচ্ছা, তুমি আমার সাথে দেখা করিও, কোনো সমস্যা? আরে না, জানোই তো এসবে কত ফর্মালিটি আছে। শুভ তো আসতে পারছে না, ওই বলল তোমাকে পাঠাবে, এসে কাগজপত্রগুলো নিয়ে যেতে। ও আচ্ছা, আমি আসবো, তাহলে বিকেলের দিকে এসো। আচ্ছা, রাখি। মিলি ফোন রেখে খাওয়ায় মন দিল। সম্প্রতি ডাক্তার সাইফের সাথে যোগাযোগ রক্ষার খাতিরে মিলি তার সাথে মেসেঞ্জারে কানেক্ট হয়েছে। ওদিকে সাইফ তো সুযোগ পেয়েছে মিলির চোখে নিজেকে সেরা প্রমাণ করা, তাই মেসেজ করলো মিলিকে, হাই। খাওয়ার মাঝখানে মেসেজ আসে। মিলি খুব বিরক্ত হলো। এসব কি? ওই হাদা ডাক্তার ওকে কেন হাই পাঠাবে? মিলির সাথে কি ওর হাই হ্যালো করার সম্পর্ক নাকি? বিরক্ত মিলি কাঁচামরিচে কামড় দিয়ে ফোনটা দূরে ঠেলে দিল। ধীরে সুস্থে খাওয়া সেরে শোবার ঘরে গিয়ে দেখে পুচ্চু পুচকি দুজনে ঘুমিয়ে গিয়েছে। শোভা শুয়ে শুয়ে বই পড়ছে। বারান্দার দরজা দিয়ে ফুরফুরে বাতাস আসছে। মিলি দরজাটা আটকে দিল। ড্রয়িং রুমে এসে বসলো একটু। রান্নাঘরে সালমা বেগম দুপুরে রান্না করছে। টুংটাং শব্দ আসছে। কোনো কাজ টাজ নেই বলে মিলি ফোনটা হাতে নিল। সাইফ ইতিমধ্যে আরো একবার হাই লিখে পাঠিয়েছে। মিলি রেগে সরাসরি ফোন করলো। সাইফ এবার একটু বোকা বনে গেল। ভেবেছিল চ্যাটের মাধ্যমে ভাব জমাবে, কিন্তু এই তেজে ঘোরা তো সরাসরি ফোন করে বসলো। ইতস্তত করে ফোন ধরে বল, জি বলুন। মিলি রেগে বল, আপনি কি আমার দুলাভাই বা বফ লাগেন? আপনার পেয়ে সাইফের ঠোঁট উল্টে গেল। পিত গলায় বলল, না। তাহলে বারবার হাই হ্যালো পাঠাচ্ছেন কেন? তাহলে কি পাঠাবো? মুসলমান হিসেবে সালাম বিনিময় করবেন। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনি কি নকল করে পাশ করেছিলেন? একজন ডাক্তারের তো এই হাল হওয়ার কথা নয়। ডাক্তারদের অ্যাটিটিউডই আলাদা থাকে, আর আপনি দেখলেই মনে হয় মাকাল ফল। আসলে আমি এরকমই। না, আপনার বাড়িটা যাই হোক না কেন,
মনে মনে আপনি একটা মিসকে শয়তান। আর কিছু বলার আছে আপনার? সাহেব অপমানিত বোধ করলো, কোনো মতে বলল, বেবিরা কেমন আছে? ভালো। আচ্ছা রেখে দিই, আল্লাহ হাফেজ। ফোন রেখে সাহেব এক গ্লাস পানি ঢকঢক করে খেলো। ও আসলে বাইরে ভেতরে দুরকম। ভেতরে ভেতরে মিলিকে ভালোবাসে, বাইরে এমন একটা ভাব যেন প্রেম নামক জিনিসটাও বুঝেই না। এই মিলিটা বড্ড ভয়ানক। মুখের উপর এমন সব কথা বলে দেয় যাতে করে উত্তর দেওয়ার জো পাওয়া যায় না। পরবর্তী পেশেন্টকে ভেতরে ডেকে নিল সে। এদিকে সাইফের সাথে কথা শেষ করে মিলি আবার শোবার ঘরে গেল। শোবার চুল আশ্রাচ্ছে। মিলি ধমকে বলল, আমাকে বললে আমি কি বেঁধে দিতাম না? শোভা হেসে বলল, তোরা সবাই কি আমাকে কোলে করে রাখবে? পাগল, সব কাজ তোরাই করছিস আর আমি বসে বসে আলুর বস্তা হচ্ছি। মিলি চিরুনিটা নিয়ে শোভার চুল আসছে বেনুনি কাটতে লাগলো। শোভা কিছুক্ষণ চুপ করে রইল। বাচ্চাদেরকে মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করে মিলিকে জিজ্ঞেস করলো, শোন না মিলু, বল, একটা কথা জিজ্ঞেস করি। হাজারটা করতে পারিস, তুই রাখবি না তো? রাগা মতো না বললে অবশ্যই রাখবো না। বছরটা সাদা আর আমাকে নিয়ে। মিলি সহজভাবে বলল, বল। শোভা জিজ্ঞেস করলো, বাচ্চারা কার মতো হয়েছে রে? আমার মতো নাকি সাদের মতো? মিলিও বাচ্চাদের দেখলো, তারপর কুটিয়ে কুটিয়ে বলতে লাগলো, ছেলেটা পুরো তুই, আর পুস্কির চেহারায় সাইদার চেহারা সাফ আছে, নাকটা ওনারই মতো। এক কথা মেয়েটা ওই সাইদার কাটিং কুটি পাইছে। শোভা হেসে বলল, আমার ধারণাটা তাহলে ঠিক। কিসের ধারণা? আমি পুস্কির সাথে ওই লোকটার মিল পেয়েছি, তাই তো তোকে জিজ্ঞেস করলাম। মিলি শোভাকে পেছন থেকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলো, তুই এখনো ওনাকে ভালোবাসিস তাই না? শোভা উত্তর দিল না। কিন্তু সত্যি কি সাদকে ভালোবাসে মনে মনে? না, কখনো নয়। ও শুধু ঘৃণা পাওয়ার যোগ্য, যেটা শোভা আজীবন করে যাবে। বলল, আগে বাঁচতাম, এখন এক ফোঁটাও না। অনেক ভালো, এটাই তো চাই। এটাই সত্যি। মেয়েরা যেমন নরম হতে পারে, ততোধিক কঠিনও হতে পারে। আঘাত পেলে মেয়েরা যে পাথরের মতো কঠিন হয়ে বিপদের মোকাবেলা করতে পারে, সেটা আমি জেনে গিয়েছি। তোর অনেক ভালো হবে সবি। এজন্য যে তোর কাছে আমি ঋণী মোটেও না। আমি তোর বন্ধু, সেই দায়িত্ব পালন করেছি। এর চেয়ে বেশি কিছু করেছিস। নিজের আপন না ভাবলে কেউ কারোর জন্য অতটা লড়াই করতে পারে না। আজ আমি বেঁচে আছি, বাচ্চারা বেঁচে আছে, সবটার ক্রেডিট একমাত্র তোর। সাদের এসব কাণ্ডকীর্তি কেউ জানতে পারেনি। টিনা অতটা পাত্তাও দেয়নি। সে এখন বাইরে গিয়েছে ইফতির সাথে দেখা করতে, যদিও সবাই জানে শপিংয়ে গিয়েছে। সাদের সাহেব বিকেলবেলা হালকা নাস্তা খেয়ে বারান্দায় বসে আছেন। এমন সময় সাদ এলো, চুপ করে দাঁড়িয়ে রইল। সাদের সাহেব জিজ্ঞেস করলেন, অফিস যাও না কেন? এমনি। এমন করলে তো হবে না, নিয়মিত অফিস যাবে। আব্বু কিছু বলবে? কি বিষয়? শোবার বিষয়। কে শোভা? ভুলে গেলেন? রমজান আঙ্কেলের মেয়ে, আমার প্রথম স্ত্রী শোভা। হঠাৎ মনে পড়লো শোবার কথা, একদম ভুলে গিয়েছিল। ওদের ডিভোর্সটা বাকি রয়েছে। সাদিক সাহেব ভাবেন, রমজান যতই শত্রু হোক, মানুষটা ভালো, আত্মসম্মান প্রবল। আর সেই রমজানের মেয়ে কিনা গোপনে সাদকে বিয়ে করলো, আবার কার সাথে নষ্টামি করে বাচ্চা পয়দা করে সাদের উপর দোষ চাপায়। নষ্ট হয়ে গিয়েছে মেয়েটা, অতিরিক্ত আদরে বানর বানিয়ে ফেলেছিল। এখন তো মজা বুঝতেই হবে রমজানকে। কি আছে ওর? বাচ্চা হয়েছে। সাদিক সাহেব নার্স ছিটকালেন, বলেন, কার বাচ্চা জানা গেছে? জি। কার? আমার। সাদের অকপট স্বীকারোক্তিতে সাদিক সাহেব চমকে উঠলেন। তিনি নিজের দোকানকে বিশ্বাস করতে পারছিলেন না। জিজ্ঞেস করলেন, মানে? মানে শোবার করবে আর কারণ নয়, আমার অংশ ছিল। সাদ, জি আব্বু। তাহলে তুমি অস্বীকার করলে কেন? কারণ আমি তখন শোভাকে চাইনি, আমি আপনার কাছে ছোট হতে চাইনি। কিন্তু আজ? কি আজ? কি এমন হলো যে তুমি এতদিন পর আমাকে এসব বলছো? শোভা আমাকে ডিভোর্স দিয়েছে, তার উপর বাচ্চাদের কাজটা সে নিজের নামে করে নিয়েছে। বাচ্চাদের মানে? আব্বু, আমার দুইটা সন্তান এসেছে পৃথিবীতে, আমি ওদেরকে চাই। সাদি সাহেব বিষম খেলেন। পুরো বিষয়টা ওনার মাথা উল্টোপাল্টা করে দিল। ভাবনার শক্তিটুকুও নেই। একসাথে দুজন বংশের প্রদীপ এসেছে, অথচ তার অন্তরালে। আর তিনি কিনা এতক্ষণ শোভাকে খারাপ বলছিলেন। তিনি রেগে বলেন, কি বলতে চাও তুমি? আমি টিনাকে ছেড়ে দিতে চাই। সাদিক সাহেব কষে থাপ্পড় মারলেন সাদের গালে। রেগে বলে, তুমি জীবনটাকে খেলনা পেয়েছো, যখন যা ইচ্ছে হবে তুমি তাই করছো। এতই সোজা সবকিছু। আব্বু শোভা আমাকে ডিভোর্স দেওয়ার দুঃসাহস দেখিয়েছে, আমি প্রতিশোধ নিতে চাই। আমি ওর কাছ থেকে আমার বাচ্চাদের কেড়ে নিতে চাই। সাদিক সাহেব আবারও থাপ্পড় দিলেন, বললেন, ছি, যারা সন্তান হিসেবে পরিচয় করিয়ে তুই আবার বড় বড় কথা বলছিস। আমার তখন ভুল হয়েছিল, কিন্তু এখন আমি চাই ওদের। চাইলে তো আর হবে না। টিনা তোমার বর্তমান স্ত্রী, ওর বাবাকে তো যেন কিরকম মানে। যদি শোনে তোমার আগের স্ত্রী বাচ্চা আছে, তাহলে সোজা জেলে ঢুকাবে আমাদের। সমাজে আমাদের রেপুটেশন কোথায় নামবে ভাবতে পারছো? তার চেয়ে যা হবার হয়ে গেছে, চুপচাপ থাকো। ভুলো এই কথা টিনাকে বলে বসো না। এদিকে সাত নাছর বাঁধা, সে যে করেই হোক বাচ্চাদের চায়। হঠাৎ এত দরদ কোত্থেকে এসেছে সাদিক সাহেব বুঝতে পারছেন না। ওনার এসব অশান্তি আর ভালো লাগছে না। বিরক্ত হয়ে সাদকে দুটো থাপ্পড় মেরে তিনি ঘরে চলে গেলেন।
সাদ থাপ্পড় খেয়ে আরো হিংস্র হয়ে ওঠে। ভাবে যে করেই হোক ও বাচ্চাদের নিয়ে আসবে। দরকার হলো শোভাকে লাথি মেরে ফেলে দিয়ে চুরি করে নিয়ে আসবে। তবু ওদের চাই, চাই এবং চাই। সে নিজেও বুঝতে পারছে না এত প্রীতিতে অধিকার নিতে ওর কেন মন চাইছে। শুধু কি প্রতিশোধের নেশায়? বন্ধুরা, আজকের গল্পটি এ পর্যন্ত। যদি গল্পটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন। আর গল্প সম্পর্কে কোনো মতামত জানানো থাকলে কমেন্ট করতে পারেন। আর এই গল্পের পরবর্তীতে কি ঘটে তা জানার জন্য এবং এরকম আর সুন্দর সুন্দর গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।